এই সভার সভাপতি সহ আমাদের মেহবুবদা রয়েছেন, এছাড়া অনুময়দা রয়েছেন, এছাড়াও মঞ্চে উপস্থিত সকল নেতৃত্ব, আমি আলাদা করে আর কারোর নাম নিচ্ছি না, প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং এই যে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, পাঁচিলের ওপার থেকে দেখছেন, অনেককে দেখতে পাচ্ছি। একটা জিনিস জানেন তো, এই ভিড় আপনাদের অগুন্তি মাথা প্রমাণ করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার নবান্নে পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারোর আটকানোর ক্ষমতা নাই। অমিত শাহ বাবু এলেন দুদিন আগে, আমি বলি তিনি কেন? তিনি নরেন্দ্র মোদী তার 14 গোষ্ঠী এসে 2 বছর থেকে গেল, দিদিকে সরাতে পারবেন না। আমাদের বাংলায় অনেক উন্নয়ন, অনেক কাজ, অন্যান্য জায়গায় অমিত শাহ বাবুরা যান কোন নেতার বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন দেখার জন্য। আর অমিত শাহ বাংলায় কেন আসেন জানেন? তিনি খাতায় লিখে নিয়ে যান কি করে উন্নয়ন করতে হবে অন্য রাজ্যের বিজেপি নেতাদের শেখানোর জন্য। তাই আমরা বলি অমিত শাহ বাবু আপনারা রোজ আসুন, দিদির থেকে ট্রেনিং নিয়ে যান। এই যে এসছিল, আপনারা খবরে দেখেছেন, আমাদের এক আদিবাসী বোনের বাড়িতে ভাইয়ের পেট পুড়ে একদম ভাত খেয়েছে। থালায় এত ভাত ছিল বেড়াল ডিঙাতে পারবে না, বেশ ভালো রকম খেয়েছে, বুঝলেন তো? এবার খেয়েছে কি খেয়েছে আপনাদের সবার মনে আছে? বামফ্রন্টের সময় খবরে দেখতেন জঙ্গলমহলের মানুষ সিপিএম এর সময় পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, তাদের খাবার কিছু ছিল না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে পরিবর্তন করেছেন। অমিত শাহ জঙ্গলমহল থেকে বেরিয়ে বলছেন দিদি কি পরিবর্তন করলো? আমি অমিত শাহ বাবুকে বলি দিদি এই পরিবর্তনটাই করেছে যে জঙ্গলমহলের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, নিজেরা খেতে পারতো না, সেই জঙ্গলমহলের আদিবাসী বোন আপনাকে 1600 টাকা কিলো পোস্তর আলুর তরকারি খাওয়াচ্ছে। এই উন্নয়নটা দিদি করেছেন, আর সেই কারণেই আপনাদের শেখার দরকার। আর তার মধ্যে আইটেম কি? আমি আপনাদের চিরাচরিত বক্তৃতা দেবো না, শুধু যেইটুকু বলবো আপনারা নিজের জীবনের সাথে মা কাকিমার একটু মিলিয়ে দেখবেন তো। এই আমাদের ধরুন একজন বিজেপির নেতা আছে, তার স্ত্রী আছে, মানে আমাদের কাকিমা। সেই কাকিমা সকাল সকাল উঠে, কাকিমা উঠেছে ঘুম থেকে, তো বিজেপি নেতা কাকু সকালে উঠেছে, উঠে বলছে শোনো না, এই ঘুমটা ভাঙলো, গাটা ম্যাজ ম্যাজ করছে, একটু আদা দিয়ে লিকার চা বানিয়ে দেবে গো। কাকি সাথে সাথে বলছে লজ্জা করে না? শুধু লিকার চাটা খাচ্ছ, খাও, ওতে আদা দিতে বলো না, তোমার মোদিজি আদার দামটা বাড়িয়ে দিয়েছে, দেখো যে বাজারে। এবার কাকা কি করবে? এবার কাকা সকালে টিফিন খাবে, কিন্তু কাকা একবার সকালবেলা বুক ঝামটা খেয়েছে কাকিমার কাছে, আর বলবে না। এবার কাকিমার ছেলে কাকিমাকে বলছে মা আজকে একটু রুটি দিয়ে আলু চচ্চড়ি খাবো, করবে গো? কাকিমা বলছে তোর বাবা যে দল করে তার নেতাকে বল আলুর দামটা কমাতে, তারপর আলু চচ্চড়ি খাওয়ার কথা বলিস। কি হবে? এবার আমাদের কাকা দুপুরবেলা রবিবার দিন একটু বেশ দোকান থেকে কিনে ভালো দেশি মুরগি এনেছে। কাকিমাকে দুপুরে এসে বলছে কি গো একটু চিকেনের ঝোল করো না আজকে। বলছে একটা শর্তেই করতে পারি। বলছে কি শর্ত? বলে মুরগির মাংসের ঝোল করবো, কিন্তু ওতে কিন্তু পেঁয়াজ দিতে পারবো না, তোমার মোদিজি ওটার দামও বাড়িয়ে দিয়েছে। হয়ে গেল। এবার কাকা দেখছে কিছুই তো করা হচ্ছে না, কাকি দুপুরবেলা ভাত আর ডাল ফুটিয়ে দিচ্ছে। কাকা ভাতটা খেতে খেতে বলছে কি করা যাবে? কপালে আর মাংস নেই, তুমি পেঁয়াজ দেবে না, পেঁয়াজ ছাড়া মাংস খাবো না। আলুরও কোনো তরকারি করনি, ওই সর্ষের তেল দিয়ে মেখে ডাল আর ভাতটাই খাই। তখন দিদি বলছে এই যে ভাতটা গপ গপ করে খাচ্ছ না, এই ভাতটার 2 টাকার চালটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, তাই জন্য খেতে পারছি। এই তো অবস্থা। বিজেপি নেতাদেরও ফেস করতে হয়। এই যে বিজেপি নেতারা সকালবেলা বাজারে যান, কাকিমা বলে এই এনো 250 পেঁয়াজ, 1 কিলো আলু, বলে কাকিমা একটা টাকা হাতে দিয়ে দেয়। এবার বাড়িতে যখন কাকু খালি ব্যাগটা নিয়ে ফেরে, তখন আমার বিশ্বাস ওই কাকিমার ঝাড় খেয়ে কাকু বলে বাবা আর যাই আমি বিজেপি হয়ে কারোর কাছে ভোট চাইতে কখনো যাবো না। এটা সব জায়গার অবস্থা। মানুষকে নিত্য নৈমিত্তিক ঝামেলার মধ্যে ফেলে রেখেছে। তারপরে কি করেছে জানেন? কি পাগল বাজার পাগল দেশের পাগল কীর্তি। বলছে আলু, পেঁয়াজ, তেল, ডাল এগুলো নাকি নিত্য প্রয়োজনীয় সামগ্রী নয়। মোদী সরকার একটা আইন তৈরি করেছে। ওই আইনে বলছে আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় কি ছিল? চাল ছিল, ডাল ছিল, তেল ছিল, যেগুলো ছাড়া আমরা চলতে পারি না, রোজ লাগে, বিজেপিরও লাগে, তৃণমূলেরও লাগে, সিপিএম এর বাড়ির লোকেরও লাগে। আরে মানুষ তো ভাত ডাল ছাড়া খাবোটা কি? কিন্তু মোদী দিয়ে এসে নিয়ম করলো কি না, চাল প্রয়োজনীয় নয়, ডাল প্রয়োজনীয় নয়, তেল প্রয়োজনীয় নয়। আমি তো মাথা চুলকে চুলকে ভাবি এই নিয়ম করার মানে কি রে ভাই? পাগল লোক নাকি এইসব নিয়ম করে? পরে ভাবলাম আচ্ছা এইটা ব্যাপার।
আরে যারা দিনরাত গোবর গোমূত্র আর ঘাস খায় তারা চাল ডালের দাম কি বুঝবে বলুন তো? তাদের কাছে চাল ডালের মূল্য কি? ওরা সকালে উঠে চা খায় না, গোমূত্র খায়, তারপরে গোবর দিয়ে মেখে আমি জানি এই ভাতটাও দিদি 2 টাকার চালে। এই তো চোখের অবস্থা। এইরকম নিয়ম কানুন সমস্ত কিছু বানিয়ে আপনাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। এই অবস্থায় দেশটা চলছে। আর এই অবস্থায় যখন দেশটা চলছে, একদিকে রাজ্যে দিদির সরকার, যাকে ফেরানোর জন্য আমরা এত লড়াই, আপনারা সবাই জমায়েত হয়েছেন কেন? এই যে আমাদের প্রত্যেকটা পোস্টারে এই যে মহিলার ছবিটা থাকে, ওই মহিলাকে তৃতীয়বার নবান্নে পৌঁছানোর যুদ্ধে আমরা সবাই যেন কাঠবিড়ালির ভূমিকা পালন করতে পারি, সেই কারণে। আচ্ছা, আপনারা যারা উপস্থিত আছেন, দূর দূর থেকে দেখছেন, সবাই হাত তুলে বলুন তো, দিদিকে তৃতীয়বার নবান্নে ফেরাবেন তো? সবাইকে হাত তুলতে হবে, সবাইকে হাত তুলতে হবে, আর আওয়াজ করে বলতে হবে দিদিকে ফেরাবো তো। এই আওয়াজ হলে হবে না, এমন আওয়াজ অমিত শাহ হেলিকপ্টার নিয়ে আসবে, বাংলার বর্ডারে ঢুকবে, আবার গুজরাট পালাবে, এমন আওয়াজ করবে। সাউন্ড হলে হেলিকপ্টারের ডানা নড়ে যায়, জানেন তো? দিদিকে নবান্নে ফেরাবেন তো? এই তো, দিদিকে নবান্নে ফেরাবেন তো? ওই পেছন দিকে কারো হাত উঠছে না, ওখানে এখন অমিত শাহ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তাকে বেডে বসিয়ে দিন। ওই যে হাতটা তুলতে ভয় পাচ্ছেন, বিজেপি ক্ষমতা এলে ওই হাতে হাত করা পড়িয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এনআরসি করে। তাই হাতটা তুলে দেখিয়ে দিন ওদের যে দিদির সঙ্গে আছে। দিদিকে তৃতীয়বার নবান্নে পৌঁছানোর লড়াই লড়বেন তো? এই তো পেছনে আমার হাত উঠেছে। এই লড়াইটা সবাইকে লড়তে হবে। আমার আগের বক্তা বলেছেন, আপনারা দেখেছেন, মেহবুবদা খুব সুন্দর করে বলেছে। খবর চালিয়ে দেখেছিলেন মার্কাকিমারা? উত্তরপ্রদেশের হাতরাসে আমাদের এক দলিত বোনকে ধর্ষণ করে খুন করেছে, ধর্ষণ করে জিভ কেটে মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। তারপরে কি হয়েছে জানেন? ওখানকার পুলিশ প্রশাসন মেয়েটার মা বাবার থেকে তার দেহটা সরিয়ে নিয়ে কেরোসিন তেল দিয়ে বডিটা পুড়িয়ে দিয়েছে। তারপরে কি হয়েছে জানেন? মেয়েটার মা বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, যেন ওর মা বাবা অপরাধী, সংবাদ মাধ্যমকে ঢুকতে দেয়নি। আর তারপরে কি হয়েছে জানেন? ওই এলাকার যত বিজেপির নেতারা, তারা ওই ধর্ষক, যারা ধর্ষণ করেছে, তাদের সমর্থনে মিছিল মিটিং করেছে। তাই বিজেপি নেতারা যখন বলেন সোনে কা বাঙ্গাল বানায়েঙ্গে, অমিত শাহ যখন আসেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, তোমাদের রাজ্যে দলিত বোনকে জিভ কেটে মেরুদণ্ড ভেঙে হত্যা করে ধর্ষণ করো আর তার দেহটা পুড়িয়ে দাও। আর আমার রাজ্যে আমার দিদি সেই বোনকেই সবুজ সাথী সাইকেল আর কন্যাশ্রী স্কলারশিপ দেয়। এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের তফাৎ। আরে রামরাজ্য বললেই রামরাজ্য হওয়া যায় না। রামরাজ্য সে তখন রামরাজ্য হবে না যদি সেখানে সীতারা যন্ত্রণায় থাকে, কষ্টে থাকে। আমাদের দিদি পশ্চিমবঙ্গকে এই জায়গাতে নিয়ে গিয়েছেন। কালকে বিহারের ভোটের রেজাল্ট বেরিয়েছে, এখানকার কিছু চুনোপুটি বিজেপি নেতাগুলো ভেঙেই করে নাচছে, বলে বিহারে জিতেছি, বিহারে জিতেছি। কিন্তু ফলাফলটা কি আপনাদের জানা দরকার। 1 বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপি 223টা আসনে এগিয়েছিল বিহারে। এইবার মাত্র 2টো আসন বেশি পেয়ে কোন রকমের সরকার গঠন করেছে। কথা পেয়েছে জানেন? 125টা। 225 থেকে 125, তার মানে 1 বছরের মধ্যে মানুষ 100টা সিট খালি করে নিয়েছে। তার মানে কি জানেন? ভোটটা যদি আর 1 মাস পরে হতো, বিজেপি 75টা আসন পেত না। তাহলে যে দলটার 1 বছরে 100টা আসন কমে যেতে পারে, তাদের এই কথাটা বলতে চাই, 2019-এর লোকসভায় বাংলায় তোমরা 18টা আসন পেয়েছো। বিহারের অঙ্ক যদি বাংলার সাথে অনুপাতে মেলাই, তাহলে সেই হিসাবে এখন লোকসভা ভোট হলে বাংলায় তোমরা 2টো আসন পাওয়ার জায়গায় নেই বন্ধু। সেই তোমরা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছো, সেই তোমরা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছো। তাও তো লালু প্রসাদের ছেলেকে হারাতে পারেনি। লালু প্রসাদ যাদবের ছেলে তাও 1 নম্বর পার্টি হয়েছে। আর যেখানে লালু প্রসাদ যাদবের ছেলে, তার বয়স কত জানেন মায়েরা? 31 বছর। তার পেছনে কে লড়াই করছিল? 60 বছর বয়সী নীতিশ কুমার, 69 বছর বয়সী নরেন্দ্র মোদী। তারা মিলেও 31 বছরের একটা ছেলের সাথে কাঁটায় কাঁটায় লড়াই। এবার এই 60 বছরের নীতিশ কুমার, 69-এর নরেন্দ্র মোদী বাদ দিন, এবার এই 55 বছরের দিলীপ ঘোষ আর 69 বছরের নরেন্দ্র মোদী, 55 বছরের অমিত শাহ যখন বাংলায় লড়তে আসবেন, ওদের মাথায় রাখতে হবে এখানে 31-এর তেজস্বী নয়, 65-র দিদিমণি বসে আছেন। কিন্তু তাই লড়াইটা অত সহজ হবে না বন্ধু, লড়াইটা অত সহজ হবে না। কালিয়াগঞ্জ, করিমপুর, খড়গপুরে দেখেছেন? কালিয়াগঞ্জ আসন তৃণমূল কখনো পাইনি জানেন? 55,000 ভোটে লোকসভায় হেরেছিলাম আমরা, সেই আসনটা আমরা 3,000 ভোটে জিতেছি। খড়গপুর, এই যে দিলীপ ঘোষ বাবু বড় বড় কথা বলেন, কি বলেন? দিলীপ বাবুর কথা সবাই শুনেছেন না? গরুর দুধে সোনা আছে, শুনেছেন তো? ইনি মুখ্যমন্ত্রী হবেন, বুঝতে পারছেন কত বড় ক্ষমতা? ঠিক আছে, খেয়ালি পোলাও যখন পাকাচ্ছেন বেশি করে ঘি দিন, সমস্যার তো কিছু নেই।
এই হচ্ছে সমস্যা। এবার এই যে দিলীপ ঘোষ এরা লড়াই করবেন বলেন, খড়গপুর আসনটা দিলীপ বাবুর আসন ছিল, বুঝতে পারছেন? এই খড়গপুরে দিলীপ ঘোষ 48,000 ভোটে এগিয়েছিলেন, সেইটা উপনির্বাচনে তৃণমূল 20,000 ভোটে জিতেছে। তাহলে যে আসনগুলো তৃণমূল কখনো পায়নি এখন কেন পাচ্ছে জানেন? কারণ বাংলার মানুষ বুঝে গিয়েছে এই বিজেপিকে 18টা আসনে নির্বাচিত করেও আসলে ফলের ফল কিছু হয়নি, উল্টে বাংলার সর্বনাশ হয়েছে, মানুষের সর্বনাশ হয়েছে। আচ্ছা মায়ের এখানে বলুন তো, গ্যাস সিলিন্ডার বুক করেন তো প্রত্যেকে, বাড়িতে গ্যাস দিয়ে যায়? মোদিজি কি বলেছিল? গ্যাসের ভর্তুকির টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেবে, বলেছিল তো? আচ্ছা ভর্তুকি টাকাটা আসছে? একটু হাত নেড়ে বলুন তো আসছে কি আসছে না? আসছে না। দিলীপ বাবু একটু দেখে যান, 21-এ জিতে বলবেন হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। আর আপনাদের মোদিজি বলেছিল গ্যাসের ভর্তুকির টাকাটা ব্যাংকে পাঠাবো, ওই টাকাটাই যিনি পাঠাতে পারছেন না, টেনে হজম করে দিচ্ছেন, তারা বলছেন সোনে কা বাঙ্গাল বানাएंगे। হ্যাঁ, তারা বলছেন সোনে কা বাঙ্গাল বানাएंगे। ভাবুন আপনাদের সঙ্গে জোট চুরি করলো কত বড়, ব্যাংকে পাঠাবে বলে পাঠানো বন্ধ করে দিল। এইভাবে জোট চুরি করে করে গোটা দেশটাকে সর্বনাশ করে দিচ্ছে। আর একটা কথা বলুন তো, যে রাজ্যে বিজেপি একবার যেতে 5 বছর পরে মানুষ সেখানে হারিয়ে দেয় কেন বিজেপিকে? কারণ তারা ডেলিভার করতে পারে না, তারা মানুষকে সেবা করতে পারে না, তারা শুধু ধর্মে ধর্মে বিভেদ করে। আর ধর্মে বিভেদ করার জন্য বিজেপি একা তো পারবে না। বিজেপি হিন্দুদের ভোটকে হিন্দুদের বলবে, এই মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে ওদের একটা ভোট নেওয়ার চেষ্টা করবে। আর আপনাদের যারা মুসলিম ভাই বোনেরা আছেন তাদের মধ্যে তো বিজেপি ঢুকতে পারবে না, সেখানে বিজেপির কিছু এজেন্ট আছে, আমি তাদের নাম বলছি না। বিজেপি কি করে, সেই এজেন্ট গুলোকে পাঠায়, বলে তোমরা বাবা মুসলিম ভাই বোনেদের ভোটটা ভাগ করো। তাহলে আমরা হিন্দু ভাই বোনেদের ভোট ভাগ করব, তোমরা মুসলমান ভাই বোনেদের ভোট ভাগ করবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে যাবে। আমি বলি বাবা, মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু ভোট দেয় না এরকম নয়, মুসলমান ভোট দেয় না এরকম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 কোটি বাংলার মানুষ ভোট দেয়, সেটাতে তোমরা ভাগ বসাতে পারবে না, তোমাদের এজেন্ট পাঠাও আর জাতি পাঠাও, সেটা করতে পারবে না, ওটা সম্ভব নয়। এই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের রাজনীতি, তার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা বিজেপিকে 18টা আসনে ভোট দিয়েছিলেন তাদের নিয়ে একটা গল্প আছে, জানেন তো? এই গল্পটা আপনাদের বলি। একটা ছেলে ছিল, ছেলেটার একটা পাড়ার মেয়েকে খুব পছন্দ, তো মেয়েটাকে গিয়ে বলেছে আমি না তোমায় বিয়ে করতে চাই। তো মেয়েটা বলছে ঠিক আছে বিয়ে করতে পারো, কিন্তু একটা শর্ত আছে। বলছি কি শর্ত? বলছে আমায় যদি বিয়ে করতে হয় তাহলে তোমায় তোমার বুড়ি মাকে মেরে ফেলতে হবে, কারণ তোমার মাকে আমার পছন্দ না। ছেলেটা ভাবছে মায়ের 65 বছর বয়স হয়ে গেছে, আর এই সুন্দরী মেয়ে, পাড়ার সবচেয়ে সুন্দরী, একে যদি হাতছাড়া করি সারা জীবন আফসোস করতে হবে। ছেলেটা ভেবে ঠিক আছে আমার এই সুন্দরী মেয়েকেই চাই, আমি আমার বুড়ি মাকে মেরে ফেলবো। বুড়ি মা তখন তার ঘরে বিছানায় বসে হয়তো ছেলেরই কোনো জামা সেলাই করছে। ছেলে দরজা খুলে ঘরে ঢুকলো, মা আওয়াজ পেয়ে পেছন থেকে বলছে বাবা রে ঘরে এলি? ছেলে চুপচাপ ঘরে ঢুকলো, মা পেছন ফিরে বসে আছে। ছেলে তরোয়াল দিয়ে কেটে মায়ের মুন্ডুটা নামিয়ে দিল। মায়ের কাটা মুন্ডুটা রক্তাক্ত হয়ে ঘরের চৌকাঠের সামনে পড়ে আছে। এই মা হয়তো ভাবতেও পারেনি যে যাকে বড় করেছে তিলে তিলে সেই সন্তানই তার মুন্ডুটা কেটে দেবে, তাকে মেরে ফেলবে। ছেলে খুব আনন্দিত, মাকে মেরে ফেলেছি, এবার তো মেয়েটা আমায় বিয়ে করবে। এবার মেয়েটাকে ডাকছে, এই দেখো মায়ের কাটা মুন্ডুটা পড়ে মাকে মেরে দিয়েছি, এবার বলো তুমি আমার বিয়ে করবে তো? মেয়েটা হাসছে, হাসতে হাসতে বলছে তুমি পাগল, তুমি নিজের মুখটা দেখেছো? আমি কেন, পাড়ার কেউ তোমায় বিয়ে করবে না, তুমি কি করে ভাবলে আমি তোমায় বিয়ে করবো? ছেলেটা তখন পাগলের মতো হয়ে গেছে, ছেলেটা কাঁদছে, ছেলেটা মাথা চুলকাচ্ছে, ছেলেটা কি করবে বুঝতে পারছে না। কারণ এই মেয়ে তো বিয়ে করবেই না, এই মেয়ের কথা শুনে তার বুড়ি মাকে মেরে ফেললো, যে মা সারা জীবন নিঃস্বার্থভাবে তার সেবা করে গেছে। ছেলেটা পাগল হয়ে বাড়ি থেকে ছুটে বেরিয়ে যেতে যাবে। এবার যখন ছুটে বেরিয়ে যেতে যাবে তখন মায়ের কাটা মুন্ডুটার পাশে যে চৌকাঠটা বাড়ি, ওই চৌকাঠে জোরে হোঁচট খেয়েছে। আর যখনই চৌকাঠটায় হোঁচট খেয়েছে মায়ের কাটা মুন্ডুটা থেকে আওয়াজ বেরিয়ে এসেছে, বাবারে তোর চোট লাগেনি তো? বাবারে তোর ব্যথা লাগেনি তো? এই মা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওই চিটিংবাজ মেয়ে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোলাবে। এই ছেলেটার তো সুযোগ ছিল না তার ভুলটা শুধরে নেওয়ার, কারণ ও মাকে প্রাণে মেরে ফেলেছে। আমরা রাজনৈতিক ভাবে যারা পদ্মফুলের বোতাম একবারের জন্য হলেও ভুল করে টিপেছি, তাদের কাছে সেই সুযোগ আছে সেই ভুলটা পুনরায় শুধরে নেওয়ার। কারণ চিরঞ্জিত একটা কথা বলেছিল, একটা ডায়লগ ছিল জানেন তো, বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার যদি হারাই, দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আমরা কখনো পাবো না, এই জন্মে পাবো না। তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরানোর যুদ্ধ শুধু মঞ্চে যারা আছে বা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের নয়, আপনারা যারা অগুন্তি সাধারণ মানুষ হচ্ছেন তাদের প্রত্যেকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার নবান্নের ময়দানে ফেরানোর। আর বিজেপি আসবে, বড় বড় কথা বলবে, এনআরসি করবো, হিন্দু ভাইদের বলবে মুসলমান দাঁড়াবো,
মুসলমান ভাই বোনদের কাছে তাদের এজেন্টদের পাঠাবে। আপনারা কেউ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করবেন না, যত যাই হয়ে যাক। আর এলাকার মন্দির মসজিদগুলোকে সবাই সুরক্ষিতভাবে আগলে রাখুন, ওরা অনেক চক্রান্ত করবে। দরকার হলে মুসলমান ভাই বোনেরা মন্দির পাহারা দিন, আর হিন্দু ভাই বোনেরা মসজিদ পাহারা দিন। নিজেদের মধ্যে সংঘবদ্ধ থাকুন। ওরা নোংরা রাজনীতি করার চেষ্টা করবে, আর কি লাভ তাতে? একটা এক্ষুনি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। এই ধরুন, এখানে আমার মা কাকিমারা বসে আছেন, আর এইদিকে আমার দাদারা বসে আছেন। আমি মাঝখান থেকে একটা দড়ি ফেলে দিলাম। আপনাদের বললাম আপনারা হচ্ছেন এ টিম, আর আপনাদের বললাম আপনারা হচ্ছেন বি টিম। এবার আমি বি টিমের কাছে গিয়ে, মানে আপনাদের কাছে গিয়ে এদের নামে উল্টাপাল্টা কথা বললাম, আর আমি আপনাদের কাছে গিয়ে এই বি টিমের নামে উল্টাপাল্টা কথা বললাম। এবার আপনারা এদের বিরুদ্ধে খেপে গেলেন। আপনারা জানেন না কিন্তু এরা কি বলেছে, কিন্তু আমি আপনাদের বলেছি, আপনারা খেপে গেলেন এদের ওপর, আর আপনারাও খেপে গেলেন এদের ওপর। এরা কি বলেছে জানেন না, কিন্তু খেপে গেছেন। এবার আমি দড়িটা সরিয়ে নিলাম। আপনারা নিজেদের মধ্যে মারামারি শুরু করলেন, ঝগড়া শুরু করলেন। এবার যখন আপনারা ঝগড়া মারামারি শুরু করলেন, তখন আমি কি করবো জানেন? আমি আস্তে করে মঞ্চে উঠবো, মঞ্চে উঠে সব কটা চেয়ার টেবিল তুলে আমার গাড়িতে ভরবো। এই যত লাইট পতাকা লাগানো আমার গাড়িতে তুলবো, বক্স গুলো মাইক গুলো আমার গাড়িতে তুলবো। এবার আপনারা যখন ঝগড়া থামিয়ে স্টেজের দিকে তাকাবেন, বলবেন এ কি রে ভাই, যখন ঝগড়া শুরু করেছিলাম স্টেজটা ভরা ছিল, ঝগড়া থামিয়ে স্টেজের দিকে তাকিয়ে দেখি দেবাংশু তো সব ছেড়ে দিয়ে চলে গেছে, মোদীজি এই ফর্মুলায় দেশটা চালাচ্ছেন। আপনারা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করছেন, উনি দেশটা বেঁচে দিচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারলেন? গল্পটা বুঝতে পারলেন? তাই ঝামেলা ঝগড়া না করে দেশটার দিকে তাকিয়ে থাকুন। যখনই শুনবেন পাকিস্তানে ভারতবর্ষ 4টে রাফায়েল নিয়ে গেছে, পাকিস্তান 5টা প্লেন নিয়ে এসছে, তখনই জানবেন মোদীজি আবার একটা এয়ারপোর্ট বেচার ধান্দা করছে। বুঝতে পেরেছেন? এসব যুদ্ধ যুদ্ধ খেলা চলবে, আবার সার্জিক্যাল স্ট্রাইকের গল্প হবে, কিন্তু আপনাদের ভুললে চলবে না। আপনাদের এই লড়াইটা লড়তে হবে, কারণ এটা আপনাদের রোজকার আলুর লড়াই, রোজকার পেঁয়াজের লড়াই, রোজকার গ্যাস সিলিন্ডারের দামের লড়াই। আর এই লড়াইতে আপনাদের জিততে হবে, কারণ আপনাদের প্রত্যেকের সেনার নাম, সেনাপতির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই লড়াইটা আমরা প্রত্যেকে জিতবো। আর এইটা মাথায় রাখবো, ওই গুজরাট থেকে আসা নরেন্দ্র মোদী, অমিত শাহ এই বাংলার মাটিতে বাঙালিকে নিয়ন্ত্রণ করবে না। এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নিয়ন্ত্রণ করবেন, বাংলার চালিকা শক্তি থাকবেন। কারণ একটা কথা আমি সব থেকে বলি, আচ্ছা তৃণমূল কংগ্রেস যদি জেতে তৃতীয়বার, আমাদের মুখ্যমন্ত্রী কে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে তাদের মুখ্যমন্ত্রী কে হবে? যেই আমি এই কথাটা বলবো, দিলীপ বাবু দেখবে মাইকটা কেড়ে নিয়ে বলবে কেন কেন আমি হবো। আর যেই দিলীপ ঘোষ এই কথাটা বলবে, মুকুল রায় তাকে স্টেজ থেকে ফেলে দিয়ে মাইকটা নিয়ে বলবে কেন কেন আমি হবো। যেই মুকুল রায় বলবেন, তথাগত রায় ছুটতে ছুটতে এসে বলবে না না আমি হবো। যেই তথাগত রায় বলবে আমাদের এখনকার পদ্মপাল বাবু যিনি আছেন, তিনি ছুটতে ছুটতে এসে বলবেন আমি হবো। যেই উনি বলবেন, সেই সাথে সাথে লকেট দিদি আবার হুগলি থেকে ছুটে এসে বলবেন না না আমি হবো। যে লকেট দিদি বলবেন আবার আমাদের মহাভারতের দ্রৌপদী রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে রূপা গাঙ্গুলি দেবী এসে বলবেন না না আমি হবো। আমি বলি বাবা, তোমরা তোমাদের মধ্যে ফিক্স করে নাও কি মুখ্যমন্ত্রী মুখ হবে। বাংলার মানুষের মুখ্যমন্ত্রী আবারও মমতা বন্দ্যোপাধ্যায়, তো বাংলার মানুষ ফিক্স করে নিয়েছে। এটাকে খণ্ডানোর ক্ষমতা কারণ নেই, এটা বিধির বিধান, এটাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। তাই আপনারা খুব ভালো থাকুন। আর আরো একবার, দিদিকে তৃতীয়বার নবান্নে বসানোর লড়াইতে জিতবেন তো? জিতবেন তো? বুঝে যেমন শীতকাল পড়েছে তো, সবাই তো হাতটা বার করলে ঠান্ডা লাগবে, এরকম ভাবে হাত গুটিয়ে বসে আছে, বুঝতে পারছি। আর শরীর গরম হবে তো, জিতবেন তো? এই তো অনেকে ঠান্ডার ভয় সঙ্গে হাত তুলেছে, জিতবেন তো? এই বাংলা বিরোধী অমিত শাহ এলে রাজনৈতিক যুক্তি দিয়ে তাদের বিতাড়িত করবেন তো? যারা এনআরসি করতে চায়, ভোট বাক্সে তাদের এনআরসি করে জেলে পুরবেন তো? আর এই গুজরাটি ভাইকে আবার প্যাকিং করে গুজরাটে পাঠাবেন তো? দিদির প্রত্যেকটা উন্নয়নের প্রচার গ্রামে গ্রামে করবেন তো? আপনার আলু পেঁয়াজের লড়াই আপনি লড়বেন তো? আর বিজেপি নেতারা বাড়িতে ভোট চাইতে এলে বাড়ির মা কাকিমাদের আগে আলাদা করে রেখে দেবেন। দেখছেন তো উত্তরপ্রদেশে কি হচ্ছে। আর এলাকার যে মহিলা কর্মীরা বিজেপি করেন, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, সেই মহিলা কর্মীদের জন্য নিরাপত্তা দেওয়া হয়, কারণ বিজেপি মহিলা কর্মীরাও নিরাপদ নয়। বাংলায় থাকুন, ভালো থাকুন। শেষ একটা গল্প আমি সব জায়গায় বলি, এখানে বলেও শেষ করব, কারণ এই গল্পটা না বললে নয়। সেটা হচ্ছে, একটা ছেলে ছিল, আমি সব জায়গায় বলি সিপিএম এখন ট্রান্সফার হয়ে বিজেপি হয়েছে, আপনারা সবাই জানেন তো কি করে হয়েছে। এখানে আমাদের অনেক মা কাকিমা বসেছিলেন, তারা অনেকে লাল ছাপার শাড়ি পরেন দেখবেন। এবার লাল ছাপার শাড়ি যখন আপনি ধোবেন জলে, দেখবেন রংটা ধুয়ে যায়। তো বাংলার মানুষ যতবার তৃণমূলকে ভোট দিয়েছে, সিপিএম এর লাল পতাকাটা কেচেছে আছাড় মেরে দেবে। আর যতবার কেচেছে, এখন লালটা ফিকে হয়ে গেরুয়া হয়ে গেছে, কাপড়টা এক ডান্ডাটা হয়ে গেছে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কাপড়ের ছিটটাও এক। তো সেই সিপিএম নেতা বিজেপিতে যোগ দিয়েছে, আর সেই বিজেপি নেতার বাড়িতে এক ছেলে এক মেয়ে বউ এবং তার মা। তো সেই বিজেপি নেতা, নতুন সিপিএম থেকে বিজেপিতে আসা নেতা, তার এলাকার বিজেপি নেতাকে বলছে, শোনো
আমি সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছি, গোটা পাড়ার ভোট আমি তোমাদের এনে দেবো। বলছি ঠিক আছে পাড়ার ভোটটা এনে দেবে বুঝলাম, কিন্তু আগে তুমি তোমার বাড়ির ভোটটা আনো ভাই। বলছি ঠিক আছে বাড়ির ভোট আনবো, কি আছে কোনো ব্যাপার না। এবার তার মেয়ে, ছেলে, বউ, মা প্রথমে মেয়ের কাছে গিয়ে বলছে শোন তোর বাবা বিজেপি করছে, তোকে কিন্তু ভোটটা বিজেপিতে দিতে হবে। মেয়ে বলছে বাবা তুই কি বেঈমান? বলছে কেন? বলছে বাবা ব্যাংকের পাসবুকটা আনো। বাবা ব্যাংকের পাসবুকটা এনেছে। মেয়ে পাসবুকটা খুলে বাবাকে দেখি বলছে বাবা এই দেখো। বলছে কি? বলছে দেখো তোমার নেতা মোদি কথা দিয়েছিল 15 লক্ষ টাকা দেবে, কিন্তু তোমার নেতা মোদি 15 লক্ষ টাকা ঢোকেনি বাবা, কিন্তু দেখো 2 নম্বরে লেখা রয়েছে আমার দিদি কন্যাশ্রী 25,000 টাকা ঢুকে গেছে। তুমি বেইমানি করতে পারো, আমি বেইমানি করতে পারবো না ভোট। ছেলের কাছে গেছে, মেয়ে তো দেবে না ভোট। ছেলে কি বলছে শোন, বলছে বলো। বলছে তোকে ভোটটা এবার বিজেপিতে দিতে হবে, তোর বাবা বিজেপি করছে। বলছে বাবা তোমার আগের পার্টি বামফ্রন্টের দয়ায় ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে রোদের মধ্যে 1 ঘন্টা হেঁটে স্কুলে যেতাম, 1 ঘন্টা হেঁটে বাড়ি ফিরতাম। আজকে দিদির করে দেওয়া ঝকঝকে রাস্তাটার উপর দিয়ে সবুজ সাথী সাইকেলটা নিয়ে 10 মিনিটে স্কুলে যাই, 10 মিনিটে বাড়ি আসি। আর ওই সাইকেলে যখন বিজেপির মিছিল হয়, দিদির দেওয়া সবুজ সাথী সাইকেলে পদ্ম ফুলের পতাকা লাগিয়ে নির্লজ্জের মতো মিছিল করো। তাই তুমি বেইমানি করতে পারো, আমি বেইমানি করতে পারবো না। এবার কাকিমার কাছে গেছে, কাকিমা তখন নিচে সবজি কাটছে বটিতে, পেছনে সিলিন্ডারের উপরে ভাত করছে। যে বলছে শোনো তোমাকে ভোটটা বিজেপিতে দিতে হবে। বিজেপি বলেছে কাকিমা সবজি থেকে বটি তুলে তাড়া করেছে। বলছে তাড়া করছো কেন? বলছে শোনো আলু তুলে লাগাতে দেখছো তোমার মোদিজির দয়াটার দাম বেড়ে গেছে। পেঁয়াজ তুলে বলছে এটা দেখেছো? বলে হ্যাঁ। বলে তোমার মোদিজির দয়াটার দাম বেড়ে গেছে। রেখেছে পেছনে গ্যাস সিলিন্ডারটা দেখে বলছে ওটা দেখছো? বলে হ্যাঁ। বলে তোমার মোদিজির দয়া ওটারও দাম বেড়ে গেছে, ভর্তুকির টাকাটা মোদিজি হজম করে দিয়েছে। এবার পেছনে হাড়িটা দেখিয়ে বলছে সিলিন্ডারের উপরে যেটা ফুটছে, বলছে হাড়িটা দেখেছো? বলে হ্যাঁ। বলে হাড়িতে ফোটা যে ভাতটা ওটা 2 টাকার চালটা আমার দিদি দিয়েছে, যেটা খেয়ে আবার তুমি ওর নামে বিরোধিতা করতে যাবে। তুমি বেইমানি করতে পারো না, আমি করতে পারবো না। এবার বুড়ি মায়ের কাছে গেছে, মা অসুস্থ বিছানায় শয্যাশায়ী। বলছে মা এটা তোমার শেষ ভোট, তোমাকে ভোটটা বিজেপিকে দিতে হবে। মা বলছে কিরে গত মাসে যখন হাসপাতালে ভর্তি করলি, ডাক্তার প্রেসক্রিপশন দেখালো, ওষুধের দাম দেখে বললি মা গো এত দামি ওষুধ তোমায় খাওয়াতে পারবো না মা, তোমায় মনে হয় বাঁচাতে পারবো না। ভুলে গেছিস মমতার তৈরি নতুন হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান ছিল বলে তোর মা জ্যান্ত খাটের উপরে বসে আছে, না হলে দেওয়ালে ছবি হয়ে ঝুলতো, তুই ধূপকাঠি ঘোরাতি। তুই বেইমানি করতে পারিস, আমি বেইমানি করতে পারবো না। ছেলেটাকে কারোর ভোট পাবে না, নিজের ভোটটা নিজেই দিতে যাচ্ছে। আর ভোট দিয়ে বাড়ি ফিরেছে। যখন বাড়ি ফিরেছে বাড়ির সামনে মেয়ে, বউ, মা, ছেলে দাঁড়িয়ে। মা বলছে তোরে আমি ঢুকতে দিব না। বলছি কেন মা? বলে তুই মমতার সাথে বেইমানি করে এসছিস। ছেলের সাথে সাথে বসে পড়েছে, বসে মায়ের পাটা ধরেছে, ধরে বলছে মা বিশ্বাস করো ইভিএম মেশিনের সামনে গিয়ে 2 মিনিট দাঁড়িয়েছিলাম। যতবার ওই হিন্দু মুসলমান পাকিস্তান জয় শ্রীরাম মনে পড়েছে ততবার পদ্ম ফুলের কাছে আঙুলটা নিয়ে গেছি, কিন্তু শেষে যখন তোমাদের 4 জনের হাসি মুখটা মনে পড়েছে না, আমি ওই জোড়া ফুল টিপে দিয়ে চলে এসেছি। আমিও বেইমানি করতে পারিনি, আমার দ্বারা বেইমানি করা সম্ভব হয়নি। এটা প্রত্যেকটা পরিবারের গল্প। বিজেপি নেতারা মিছিল করবেন, মিটিং করবেন, মানুষের বাড়ির সামনে যাবেন, কিন্তু সেই বাড়ির ভেতরে যে মানুষটা, তার মনের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জমিটা অলরেডি দান করে রেখে গেছেন, সেই জমির জায়গাটা দখল করবেন কি করে? সেটা করতে পারবেন না। তাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আপনারা এই মিটিংয়ে আছেন। আমি অনেক দুঃখ প্রকাশ করছি এতটা লেট হওয়ার জন্য। মা কাকিমারাও ফিরে যাবেন, কারণ মোহর আছে, শ্রীময়ী আছে, তারাও আবার অপেক্ষা করতে দেখার জন্য। আর সেটাই বাকি দেখবেন, সেটটপ বক্সের দামটাও মোদিজি বাড়িয়ে দিয়েছেন। স্লোগান করছি, কিন্তু স্লোগানটা মমতা দিয়ে আরেকবার নয়, স্লোগানটা করবো আমি মমতা দি 21শে জুলাই থেকে একটা 21শে জুলাই দিদি একটা ভাষণ দেয় দেখেছেন, মানে একটা স্লোগান, প্রত্যেকটা জায়গার নাম বলে আমরা সঙ্গে তৃণমূল বলি। এটা আমি জায়গার নাম বলবো, আপনাদের মমতা বলতে হবে। কারণ আজকাল সমস্যা হচ্ছে কি, দিদি কোথায় আছেন এটা অনেকেই ভুলে যাচ্ছে। তো মমতা আপনাদের বলতে হবে, ঠিক আছে? 2 হাত তুলে গলার জোরে, তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবক গলার জোর কিন্তু কম না, বুঝতে পেরেছেন? ঠিক আছে? আরে হাওড়াতে কি গলার জোর হবে না, সবাইকে চাই 2 হাত তুলে। আরে হাওড়াতে, আরে হুগলিতে, আরে 24 পরগনায়, আরে কলকাতাতে, আরে হাততালি দিতে দিতে 2 হাত তুলে। আরে কলকাতাতে, আরে কোচবিহারে, আরে জলপাইগুড়ি, আরে আলিপুরদুয়ার, আরে মালদাতে, আরে মুর্শিদাবাদে, আরে তুমি আমি, আরে ওই মেয়েটা, আরে ওই কাকিমা, আরে ওই দাদাটা, আরে চাষ করছে, আরে রিক্সা চালায়, আরে ঘুগনি বেচে, আরে বাড়ি বানায়, আরে ছাত্র যুবক, আরে শ্রমিক কৃষক, আরে ওই মঞ্চে, আরে ওই গ্রামেতে, আরে রান্না করে, আরে চুলো বাঁধে, আরে
21 সালে আরে ফিরছে আবার, আরে ফিরবে আবার, আরে 21 সালে আরে তুমি আমি, আরে ফিরবে আবার, আরে ফিরবে আবার, আরে জিতবে আবার, আরে জিতবে আবার। ওইদিকে কি হলো? আরে জিতবে আবার, আরে জিতবে আবার, আরে জিতবে আবার, আরে 21 সালে, আরে 21 সালে আরে দেখবে দিলীপ, আরে দেখবে রাহুল, আরে দেখবে মোদি, আরে দেখবে অমিত, আরে দেখবে সবাই, আরে পদ্ম পার্টি, আরে সিপিএম রাও, আরে কংগ্রেসি রাও, আরে দেখবে সবাই, আরে জিতবে আবার, আরে জিতবে আবার, আরে জিতবে আবার। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি চলছে, যারা ছাত্র যুবরা আছো সোশ্যাল মিডিয়াতে মার্ক ইয়োরসেলফ সেফ ফ্রম বিজেপি, অর্থাৎ নিজেদেরকে সবাই বিজেপি থেকে সুরক্ষিত করতে পারো। এই ডিজিটাল মাধ্যমে লগ ইন করে প্রত্যেকে নিজেদেরকে সুরক্ষিত ক্লিক করো। খালি বাংলার প্রত্যেকটা মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা 21-এর লড়াই লড়বে না, 21-এর লড়াই বাংলার প্রত্যেকটা মানুষ লড়বে বিজেপির বিরুদ্ধে। বিজেপি বনাম মানুষের যুদ্ধ হবে। তাই নিজেদেরকে সেভ করুন, প্রত্যেকে এই লড়াইটা করুন। এবং আপনাদের এখানকার সাংসদ আমাদের দাদা প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অসাধারণ কাজ করেছেন, আপনারা দেখেছেন। আপনারা খুব সৌভাগ্যবান এরকম একজন সাংসদ পেয়েছেন। এই মাটিতে দাঁড়িয়ে আমারও হিংসা হয়, আমার এলাকায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হলেন না। যদিও আমার সাংসদ যিনি, তিনিও ভালো কাজ করছেন, কিন্তু অভিষেক অসাধারণ কাজ করেছেন। দিদি এবং দাদার যুগলবন্দিতে ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখরে যান, এই প্রার্থনা করি। এবং 2021-এ আবার দিদিকে জিতিয়ে সেই হাতটা আপনাদের শক্ত করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। খুব ভালো।